নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইড চ্যানেলে এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অলরেডি 2-3 দিন ধরে যা চলছে তাতে যুদ্ধবিরতির আর কিছু পজিটিভ রেজাল্ট আসবে না বলেই অনেকের মনে ধারণা, এবং অনেকেই কিন্তু এটা একটা ধরে নিচ্ছেন যে এটা কি তাহলে আইবাস বা আগামী সুনামি আসার আগের একটা বিরতি। বেসিক্যালি অনেকের মনেই তাই এই কারণে শুরু হয়েছে চিন্তাভাবনা। যদি দেখেন তাহলে গত 2-3 দিন ধরে কিন্তু ইসরায়েল এই প্রথমবার লেবাননে এই পরিমাণ অ্যাটাক বাড়িয়েছে। লেবাননে যদি দেখেন তাহলে বিগত 2-3 দিনে 600-র বেশি মিসাইল অ্যাটাক হয়েছে, মিসাইল এবং ড্রোন অ্যাটাক হয়েছে, যাতে কম বেশি 300-র বেশি মানুষ মারা গিয়েছেন এবং 1300 থেকে 1400 মতন মানুষ আহত হয়েছেন। এছাড়া ওভারঅল শহরের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ইনফ্রাস্ট্রাকচারে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এই প্রথম যদি দেখা যায় তাহলে পাওয়ার হাউসগুলো এবং হসপিটালসগুলো অ্যাটাক হয়েছে। এবং লেবাননে বেসিক্যালি হসপিটালস এর আগে পর্যন্ত এই বিগত 40 দিনের যুদ্ধে সেইভাবে কোনো অ্যাটাক হয়নি, অন্তত হসপিটালগুলোতে। একটা হলো সেইটা, এবং ইরান যে 10 দফা দাবি তুলেছে সেই দাবিটা আদৌ কতটা আমেরিকার পক্ষে মানা সম্ভব সেটাও একটা লোকজনের মনে কোয়েশ্চেন এসছে। তার কারণ হচ্ছে, যদি 10 দফা দাবির মধ্যে দেখি তাহলে অন্যতম প্রধান শর্ত হলো মিডল ইস্টের যে সমস্ত স্টেটে, যে সমস্ত কান্ট্রিতে আমেরিকার যে সৈন্য সামন্ত বা সামরিক যে বেস ঘাঁটি যেগুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণ তুলে নিতে হবে, এবং সেখান থেকে সৈন্য সামন্ত এবং ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারকে খালি করে দিতে হবে, যার ফলে সেখানে কিন্তু জিরো এক্সিস্টেন্স হয়ে যাবে ইউএসএ। সেটা এত বছর ধরে ইউএসএ এত বিলিয়ন ডলার খরচা করে ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে এবং এত সৈন্য সামন্ত রেখে তারা কি হঠাৎ করে সেখান থেকে পাত্তারি গুটিয়ে পুরোটাই চলে যাবে? এটা কিন্তু একটা বিগ টাইম কোয়েশ্চেন হয়ে রয়েছে। একটা হলো সেইটা, ইউনাইটেড নেশনস থেকে যা ইরানের উপর স্যাংশনস করা আছে সেই সমস্ত স্যাংশনসকে জিরো করে দিতে হবে, সেই সমস্ত স্যাংশনসকে প্রত্যাহার করে নিতে হবে। এটা সময়ই বলবে, বাট এটা হঠাৎ করে করা সম্ভব হবে না। তাই তার কারণ হচ্ছে আমেরিকা বা বিশ্ব হয়তো জানতে চাইবে যে বদলে তার প্রত্যুত্তরে ইরান কি দেবে। কারণ ইউরোপিয়ান কান্ট্রিজ বা স্পেশালি ইসরায়েল এবং আমেরিকার যে চিন্তা সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার্ড কান্ট্রি হয়ে ওঠার আগে ইরানকে থামানো। সেই হিসেবে অ্যাপ্রক্সিমেটলি 460 কিলো মতন 60-65% পরিশোধিত ইউরেনিয়াম অলরেডি ইরানের হাতে মজুদ রয়েছে, যা বিভিন্ন বাংকারে লুকানো আছে। অন্তত 200-250-300 ফিট থেকে নিয়ে 500 ফিট নিচে এগুলোকে ডিপ্লয় করা আছে, যেগুলো আমেরিকার সিল যে কমান্ডো যারা, তারাও কিন্তু এখনো খুঁজে পায়নি, এবং আমেরিকা সেই খোঁজার জন্য বেশ কয়েকটা প্লেনও পাঠিয়েছিল। তার মধ্যে থেকে J-15 এবং J-16 এই দুটোকে কিন্তু ইরান গুলি করে নামিয়েছে, সেই খবরও এখনো পূরণ হয়ে গেছে। কিন্তু বক্তব্য যেটা সেটা হচ্ছে, এই 460 কিলো মতন ইউরেনিয়াম দিয়ে 10 থেকে 12টা নিউক্লিয়ার বম্ব বানানো যেতে পারে, সেইটা যাতে আটকানো যায় সেই হিসেবে এখনো পর্যন্ত ইরানের ডিক্লারেশন অনুযায়ী 60-65%-এর মতন এই ইউরেনিয়ামকে ওরা পিউরিফিকেশন করে নিয়েছে, এবং বোম বানানোর জন্য 90%-এর পিউরিফিকেশন দরকার। তার মানে অ্যাপ্রক্সিমেটলি আর রাফলি অ্যারাউন্ড 25%-এর মতন পিউরিফিকেশন করতে পারলেই হয়ে যাবে। সেটা বড় জোড়া 2 সপ্তাহের ব্যাপার বলে যেটা জানা যাচ্ছে। কিন্তু যার ফলে আমেরিকা চাইছে এখন লাস্ট স্টেজে আটকাতে, এবং ইসরায়েলও সেই একই জিনিসের পরিপন্থী, মানে একই জিনিস চাইছে। তো যার ফলে দুজনের প্রচণ্ড চেষ্টা রয়েছে যাতে এটাকে আটকে দেওয়া যায়। কিন্তু ইরান সেই কন্ডিশনে একটা দিয়েছে, যে 10 দফা যে কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশনের মধ্যে অন্যতম কন্ডিশন দিয়েছে যে ইরানের এই পিউরিফিকেশনের কাজ কোনোভাবেই বন্ধ করা যাবে না। যদিও ইরান এটাও বলেছে যে আমরা পারমাণবিক শক্তির দিকে এগোবো না, তার মানে বোম বানাবো না, এইটুকু বলেছে। কিন্তু আবার তার সঙ্গে ইরান কিন্তু এটাও কন্ডিশন দিয়েছিল যে লেবাননে কোনোভাবেই অ্যাটাক করা যাবে না, যেটা কিন্তু লেবাননে অ্যাটাক হয়েছে। এবং ইউএসএ আর ইসরায়েল দুজনেই কিন্তু যৌথভাবে এটা বলেছে যে লেবানন অ্যাটাকটা কখনোই এই 10 দফা দাবির মধ্যে ছিল না। যদিও ইরান এবং তার সঙ্গে পাকিস্তান দুজনেই কিন্তু বলেছে যে এই 10 দফা দাবির মধ্যে লেবাননকে কোনোভাবে অ্যাটাক করা যাবে না, সেটাও ছিল। আবার সেই হিসেবে যদি দেখি তাহলে এই যে রেবেল গোষ্ঠী যেগুলো আছে, সাপোজ হিজবুল্লাহ বা ধরুন হুতি বা হামাস, এরা এই গোষ্ঠীগুলোকে, এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কিন্তু বেসিক্যালি ইরান পাম্পিং করে মানে হচ্ছে ইরান ফান্ডিং দেয়, এবং এই ফান্ডিংগুলো দেওয়ার ফলে এরা বিভিন্ন জায়গায় ইরানের হয়ে প্রক্সি ওয়ারটা লড়ে। তো সেইটাকে অ্যাটাক করা যাবে না, সেটা কি সম্ভব সেটা সময় বলবে। আমার মনে হয় না ইউএসএ বা ইসরায়েল বা কোনো দেশই সেটাকে মেনে নেবে। তো একটা হলো সেইটা। এবারে আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, ইসরায়েল কিন্তু এই 14 দিনের ব্রেকের একদমই ডেডলি এগেনস্টে ছিল, এবং ইসরায়েলের মত অনুযায়ী তাদেরকে প্র্যাকটিক্যালি অন্ধকারে রেখে আমেরিকা হঠাৎ করে এটা ডিক্লেয়ার করে, এবং পাকিস্তানকে মধ্যপন্থার অবলম্বনের জন্য বা এখানে মিডিয়েটারের কাজ করার জন্য
তারা আহ্বান করে। যদিও ইসরায়েল কিন্তু ডেডলি এগেনস্ট অফ পাকিস্তান, এবং ইসরায়েল কোনোভাবে ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিন্তু কখনো কোনো দিনই মধুর ছিল না। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি চিন্তাভাবনা করা যায় তাহলে কিন্তু আগামী দিনে এই সম্পর্কে কিন্তু সন্দিহান সবাই আছে। আরেকটা বক্তব্য যেটা, সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজের ব্যবহার। স্ট্রেট অফ হরমুজের ব্যবহারে কিন্তু ইরান বরাবরই কন্ডিশন দিয়ে এসছে যে স্ট্রেট অফ হরমুজের কন্ট্রোলটা ইরানের হাতেই থাকবে, এবং আগামী দিনে এই যুদ্ধে ইরানের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পূরণ করতে এই স্ট্রেট অফ হরমুজকে তারা ব্যবহার করবে, এবং স্ট্রেট অফ হরমুজে একটা টোল বসাবে, যে টোলটা বসানো মানে হচ্ছে জাহাজ প্রতি তারা কিছু পয়সা আর্ন করবে। এবং এটা যদি একটা সহজ এক্সাম্পল যদি আমি দিই, বা ক্যালকুলেশন রাদার যদি আমি দিই, তাহলে অন অ্যান অ্যাভারেজ 130-140টা মতন এই তৈলবাহী জাহাজ, মানে অয়েল হোক, ন্যাচারাল গ্যাস হোক, এলএনজি, এলপিজি যাই হোক না কারণ, এই ধরনের ভেসেলগুলো অ্যাভারেজ 130-140, কোনো দিন 150টাও হয়ে যায়, ডেইলি বেসিসে 130-140টা জাহাজ স্ট্রেট অফ হরমুজ দিয়ে ডেইলি যাতায়াত করে। এবং ওভারঅল অ্যাভারেজ 2 কোটি ব্যারেলের তেল প্রত্যেক দিন এই ক্যানেল দিয়ে পাস হয়, মানে স্ট্রেট অফ হরমুজ দিয়ে 2 কোটি ব্যারেলের সারা বিশ্বের যাতায়াত হয়, এবং অ্যাপ্রক্সিমেটলি 25-27 লক্ষ ব্যারেল মতন ইন্ডিয়ার তেলও যাতায়াত হয় এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে চলাচল করে। তো এই ফলে 130-140টার মধ্যে যদি একটা জেপি মর্গানের হিসাব বলে যে 120টা মতন জাহাজেও যদি পার জাহাজও একটা কোনো এক্সওয়াইজেড অ্যামাউন্ট ফিক্স করে, তাহলে একটা হিউজ অ্যামাউন্ট হবে। এবং সেক্ষেত্রে ইরান কিন্তু অলরেডি $2 মিলিয়ন মানে $20 লক্ষ করে পার জাহাজ কিন্তু অলরেডি একটা ফি বেঁধে দিয়েছে। এবং এখনো পর্যন্ত যা খবরে প্রকাশ পাচ্ছে তাতে 26টি জাহাজ থেকেও অলরেডি এই পয়সা আর্ন করেছে। $2 মিলিয়ন মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে এটা অ্যাপ্রক্সিমেটলি 18-19 কোটি টাকা দাঁড়ায়। 18-19 কোটি টাকা $2 মিলিয়ন। তার মানে এই পরিমাণ ফি যদিও প্রত্যেকটা জাহাজ থেকে আদায় করতে শুরু করে, তাহলে কিন্তু একটা যথেষ্ট বড় অ্যামাউন্ট দাঁড়িয়ে যাবে। এবং জেপি মর্গানের হিসাব অনুযায়ী অ্যাপ্রক্সিমেটলি ও ইয়ারলি 80-100 বিলিয়ন, কম বেশি অন্তত $80 বিলিয়ন ও প্রত্যেক বছরে এক্সট্রা রেভিনিউ আর্ন করতে পারবে। এভরি ইয়ারে অ্যাপ্রক্সিমেটলি ইরানের জিডিপি আসে কম বেশি 375 থেকে 380 বিলিয়ন ডলারের মতন, 375-380 বিলিয়ন ডলারের মতন, যাতেও এগেইন 80-100 বিলিয়ন ডলার যদি আর্ন করে শুধুমাত্র স্ট্রেট অফ হরমুজ দিয়ে, তার মানে এটা বুঝে নিতে হবে ইরান ওর জিডিপির অ্যাপ্রক্সিমেটলি 20-21%-এর মতন এক্সট্রা রেভিনিউ কিন্তু শুধুমাত্র এই স্ট্রেট অফ হরমুজে টোল বসিয়েও আর্ন করতে পারবে। এবারে বক্তব্য যেটা, সেটা হচ্ছে ওর কাছে কি এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, মানে ইরানের কি সত্যি এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? এটাও ফ্যাক্ট যে ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ইরানের যত না ক্ষতি হয়েছে সেটা যদি আমি ভলিউমে দেখি, তাহলে ইরানের 1 টাকা পিছু আমেরিকার 60 টাকা খরচা হয়েছে, এটা একটা খবরে প্রকাশ আসছে। এবং এটা সত্যি কথাই। তার কারণ হচ্ছে ইরানের ড্রোন এবং মিসাইলসের যে কস্ট few thousand dollars থেকে নিয়ে few million dollars, আর সেক্ষেত্রে কিন্তু আমেরিকার একটা মিসাইল বা এয়ার ডিফেন্সের দামই পড়ে অন্তত $15-20 মিলিয়ন থেকে নিয়ে ইভেন $1 বিলিয়ন পর্যন্ত। ফলে আমেরিকাকে কিন্তু এই যুদ্ধ আদৌ জয় হবে কি না হবে সেটা তো একটা বিগ টাইম কোয়েশ্চেন, কিন্তু এই যুদ্ধে কিন্তু প্রত্যেক দিন few billion dollars আমেরিকার কিন্তু খরচা হয়ে যাচ্ছে। তার ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধবিরতির সময় যে আলোচনা হবে, সেই আলোচনাতে যে কতটা ফলপ্রসূ হবে বা সেই আলোচনাতে যে কতটা রেজাল্ট বেরিয়ে আসবে সেটা নিয়ে কিন্তু সমস্ত মহলেই সন্দেহ আছে। এর আরেকটা দিক আছে, সেটা হচ্ছে গতকাল যখন আমেরিকার সঙ্গে মানে পাকিস্তানের মধ্যস্থতা আমেরিকা আর ইরানের দুই পক্ষের আলোচনা যখন শুরু হয়, সেই আলোচনাতে আমেরিকাকে রিপ্রেজেন্ট করছিলেন মিস্টার জেডি ভান্স, যিনি ভাইস প্রেসিডেন্ট অফ ইউএসএ, আর ইরানের একটা গোষ্ঠী ছিল, মানে একটা রিপ্রেজেন্টেশন ছিল। সেখানে হঠাৎ করে ইরানের থেকে একটা খবর আসে যে অল অফ এ সাডেন ডোনাল্ড ট্রাম্প একটা ইনস্ট্রাকশন দেন, এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী দুটো ডেস্ট্রয়ারশিপ মানে তার কিন্তু ক্ষমতা আছে, তো দুটো ডেস্ট্রয়ারশিপ হঠাৎ করে যাত্রা শুরু করে টুয়ার্ডস স্ট্রেট অফ হরমুজ, এবং স্ট্রেট অফ হরমুজের দিকে এগিয়ে যেতে শুরু করে ইরান। এটা লক্ষ্য করে সঙ্গে সঙ্গে ইরানি ডেলিগেশন যারা ছিলেন পাকিস্তানে তাদেরকে খবর দেওয়া হয়, এবং তারা সঙ্গে সঙ্গে জেডি ভান্সকে বলেন যে আপনাদের এরকম দুটো জাহাজ এগিয়ে আসছে, এটাকে যদি ইমিডিয়েটলি আধ ঘন্টার মধ্যে যদি এটাকে ফিরিয়ে না নেন, তাহলে আমরা কিন্তু ড্রোন এবং মিসাইল অ্যাটাক করতে বাধ্য হবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের জাহাজ দুটোকে ডুবিয়ে দিতে বাধ্য হবে, এবং আমরা কিন্তু এই মুহূর্তে আর কোনো আলোচনাতে বসবই না, এখান থেকে আমরা ফিরে যাব। এটা কিন্তু জেডি ভান্সের সম্পূর্ণ
জেডি ভান্সকে মানে ব্ল্যাকে রেখে, মানে কোনো তার কাছে কোনো এটার সম্বন্ধে ব্যারাবোর্ডস কোনো আইডিয়াই ছিল না যে এই জিনিসটা হতে পারে। বিকজ একটা নেগোসিয়েশন যখন বসতে যাচ্ছি তখন একটা লিডারশিপের কাজ হচ্ছে যারা নেগোসিয়েশন করছে তাদেরকে এনকারেজ করা বা তাদেরকে এগিয়ে দেওয়া বা তাদের তাদের যে এথিক্স বা মরাল যেটা আছে সেটাকে অনেক হাই করে দেওয়া। কিন্তু আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প এটা নোয়িংলি করলেন। তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে ওনার সেকেন্ড টার্ম অফ প্রেসিডেন্টশিপ। তার মানে আর আমেরিকান নিয়ম অনুযায়ী উনি কিন্তু আর পরবর্তীকালে কখনোই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না। আমেরিকার প্রেসিডেন্টের নিয়ম হচ্ছে বড় জোর 2টো টার্ম পর্যন্ত হতে পারে, সেই 2টো টার্মের পরে হুসএভার ইট মেবি আর কিন্তু তিনি প্রেসিডেন্ট হবেন না বা হতে পারবেন না। সেক্ষেত্রে এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের লাস্ট টার্ম, এবং সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট যিনি থাকেন দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে পরবর্তীকালে ইলেকশনে তিনি পার্টিসিপেট করেন এবং সেই যিনি ভাইস প্রেসিডেন্ট থাকেন তিনি আবার প্রেসিডেন্ট হন। তো এক্ষেত্রে জেডি ভান্স কিন্তু হি ইজ ভেরি পপুলার অ্যান্ড হি ইজ বিকামিং ভেরি পপুলার ওভার দেয়ার। এবং এই যুদ্ধের সময় কিন্তু দেশবাসী কিন্তু খুব একটা ট্রাম্পের ফেভারে তো নেই, বরঞ্চ তার পপুলারিটি কিন্তু দিনকে দিন ডিটোরিয়েট করছে। এবং আগামী ডিসেম্বরে কিন্তু মিড টার্ম ইলেকশন আছে ইউএসএ, যেখানে কিন্তু প্রভূত সম্ভাবনা আছে যে আইদার ডোনাল্ড ট্রাম্প হেরে যাবেন বা কোনো রকমের হয়তো ফেস সেভিং হবে বা খুব পুয়ার রেজাল্ট হবে, এটা দেখাই যাচ্ছে। এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের যে ডিক্টেটরশিপ অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ বা যেরকম থ্রোয়িং সিলেকশন এবং যে ভাষায় ভঙ্গিতে এবং বডি ল্যাঙ্গুয়েজে উনি কথা বলেন সেটা কিন্তু নিজের দেশের লোকেরা ওকে অ্যাকসেপ্ট করছে না বা করেননি। তো যার ফলে যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু প্রতিনিয়ত তার পপুলারিটি ডিক্রিজ করছে এবং ঠিক ওই পজিশনে দাঁড়িয়ে জেডি ভান্সের কিন্তু পপুলারিটি গেইন করছে এবং তিনি কিন্তু ইউএসএতে যথেষ্ট পপুলার হয়ে যাচ্ছেন। তাহলে আগামী দিনে কিন্তু প্রভূত চান্স আছে মিস্টার জেডি ভান্সের প্রেসিডেন্ট হওয়ার। তো সেক্ষেত্রে কি এটা নোয়িংলি একটা ডোনাল্ড ট্রাম্প চাল দিলেন যে যাতে ওনাকে মোটিভেট তো করলেনই না এবং ওনাকে অজ্ঞাতসারে রেখে হঠাৎ করে 2টো শিপ পাঠিয়ে দিলেন। যখন একটা আলোচনার টেবিলে বসতে যাচ্ছে 2টো লোক, মানে 2টো দেশ, সেক্ষেত্রে কেউ কখনো যুদ্ধজাহাজকে এগিয়ে দেয় হঠাৎ করে যাতে ফলপ্রসূ না হয়? তো এটা তো বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের বেসিক্যালি চাল এটা। তো যার ফলে জেডি ভান্সের কাছে কোনো ইনফরমেশন ছিল না, উনি তখন আবার দেন দেয়ার ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন, যা কিছুই কথাবার্তা হয় এবং তারপরে দেখা যায় যে ওই 2টো ডিস্ট্রয়ার শিপ আবার ব্যাক করছে, ফিরে যাচ্ছে। তো যার ফলে আবার আলোচনা শুরু হয়। বাট আই হ্যাভ এ বিগ ডাউট যে আগামী দিনে এই আলোচনা কতটুকু ফলপ্রসূ হবে, না হওয়ার চান্সই বেশি থাকবে বলে আমার মনে হয়। এবং ইসরায়েল যেহেতু এটা চাইছে না, তার কারণ হচ্ছে ইসরায়েল যদি এই যুদ্ধবিরতি, প্রথম কথা হচ্ছে এই যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে এটা কিন্তু ইসরায়েলকে অন্ধকারে রেখেই হয়েছে এবং এই পুরো ঘটনাটা ঘটেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইনস্ট্রাকশনে। পাকিস্তানকে প্রেশার দিয়ে উনি মাঝখান থেকে হঠাৎ একটা টুইট করিয়ে দেন শাহবাজ শরীফকে দিয়ে যে মধ্যস্থতা করা হবে এবং অমুক সোয়াংশো 2 সপ্তাহের কি বলে যুদ্ধবিরতি ডিসাইড হয়েছে এবং আগামী দিনে আমরা বসবো, আলোচনার টেবিলে বসবো, এবং সেটাও পাকিস্তানে। এটা প্রথম কথা যে ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের একদমই ভালো সম্পর্ক নয় এবং ইসরায়েলকে এটা জানানোই হয়নি। 11th আওয়ারে যখন এটাকে সমস্ত ডিক্লেয়ার করার পরে ইসরায়েলের কাছে ইনফরমেশনটা দেওয়া হয়েছে, যার জন্য ইসরায়েল নিজেকে ডিপ্রাইভ মনে করেছেন এবং এটা নিয়ে নেতানিয়াহু যথেষ্ট মানে চিন্তিত শুধু নয়, উনি রাগান্বিত। এবং এটা নিয়ে উনি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন এবং একটা সূত্র থেকে এরকম খবরও বেরিয়েছে মার্কেটে যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে এটা নিয়ে একটা মতমালিন্য তৈরি হচ্ছে এবং আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প নিজেকে সেফ রাখতে এবং নিজেকে সেফগার্ড করতে এবং নিজের পজিশনকে ধরে রাখতে উনি হয়তো ইসরায়েলকে এবং বেঞ্জামিন নেতানিয়াহুকে স্কেপগোট করলেও করতে পারেন। কারণ কি আমাদেরকে মনে রাখতে হবে গত 7ই এপ্রিল অলরেডি একটা ডিসকাশন হয়েছিল এবং একটা টেলিফোনিক কনভারসেশনে মিস্টার জেডি ভান্স কিন্তু মিস্টার নেতানিয়াহুকে এটা ডাইরেক্টলি অ্যালিগেশন আনেন যে আপনার কারণেই যুদ্ধটা শুরু হয়েছে এবং আপনি ভুল পথে চালনা করেছেন। মিস্টার ডোনাল্ড ট্রাম্পকেও আপনি ভুল ইনফরমেশনস দিয়েছেন বা সামহাও আপনি ভুল রাস্তাতে গিয়ে ম্যানেজ করেছেন, যার ফলে এই যুদ্ধটা শুরু হয়েছে এবং এই যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না, এটা আপনার কারণেই হয়েছে এবং আপনি মিসলিড করেছেন বা মিসগাইড করেছেন। এবং এটা শুধু কিন্তু জেডি ভান্স বলেছেন তা নয়, এটা কিন্তু ওভারঅল আমেরিকান গভর্নমেন্টের বিভিন্ন পক্ষ থেকে এই জিনিসটাই মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে বা ওদের পার্লামেন্টে এটা আলোচনা হয়েছে এবং এটা নিয়ে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যেখানে একটা টেলিফোনিক কনভারসেশনে এই সমস্ত ইনফরমেশনস মানে এই সমস্ত কথাগুলো কিন্তু মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুকে কিন্তু ডাইরেক্টলি বলে দেওয়া হয়, যেটা নিয়ে কিন্তু একটা ইগো ক্ল্যাশ বা একটা কোথাও একটা মত পার্থক্য কিন্তু এসছে। তো আগামী দিনে এটা অবাক হওয়ার কিছু নেই যদি হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কিছু একটা বলে বসেন এবং সেক্ষেত্রে ইসরায়েল বা নেতানিয়াহুকে যদি উনি স্কেপগোট করেন এবং সেটা কিন্তু মিস্টার নেতানিয়াহুও বুঝতে পারছেন এবং সেখানেও কিন্তু ইসরায়েলেও সেম অবস্থা। ডিসেম্বরের মধ্যে কিন্তু ইলেকশন আছে, যে ইলেকশনে কিন্তু
করাপশন এবং এবং স্বজন পোষণ, আর এই যুদ্ধটা কিন্তু বিরাট বড় ইস্যু হতে যাচ্ছে। কেননা মিস্টার নেতানয়াহুর এগেনস্টে কিন্তু ওনার যে অপোজিশন পার্টি যারা রয়েছে তারা কিন্তু অলরেডি স্বজন পোষণ এবং বহু বিলিয়ন ডলার্সের দুর্নীতির অভিযোগ এটা কিন্তু আগে থেকেই রয়েছে। মিস্টার নেতানয়াহুর বিরুদ্ধে কিন্তু করাপশনের অনেকগুলো অ্যালিগেশন রয়েছে এবং যেগুলোর ক্ষেত্রে অনেকগুলোতে ওনার কাছে কিন্তু কোনো অ্যান্সার নেই এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটা সত্য ঘটনা। যার ফলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন যদি হয় তাহলে কিন্তু এই দেশপ্রেম এবং এই যুদ্ধের জিগির কিন্তু মিস্টার নেতানয়াহুকেও জিগিয়ে রাখতে হবে। যার ফলে ইসরায়েল কিন্তু চাইছে না এই মুহূর্তে যুদ্ধটা শেষ হোক। সব থেকে আরও একটা বড় জিনিস সেটা হচ্ছে এই আমরা খালি চোখে যেটা দেখছি শুধুমাত্র ইরান আর ইসরায়েল আর আমেরিকার যুদ্ধ, এটা কিন্তু এত খালি চোখে দেখার মতন বিষয় নয়। কারণ ইরান কিন্তু সেই সময় অনেক ছোট শক্তি আমেরিকার কাছে, কিন্তু তাও আমেরিকার সঙ্গে তারা 40 দিনের বেশি সময় লড়ে যাচ্ছে। এটা হাউ ইজ ইট পসিবল, কী করে পসিবল? তার পিছনে কিন্তু অবশ্যই চায়না এবং রাশিয়ার হাত আছে। রাশিয়া কিন্তু কখনোই চায় না বা চাইবে না যে যুদ্ধটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ এইখানে আমেরিকা যত বেশি ইনভলভ থাকবে ওর ইউক্রেনের যুদ্ধর ক্ষেত্রে বা ইউক্রেনকে জয় করার জন্য ওর জন্য ততটা বেশি খোলা মাঠ থাকবে এবং ওর জন্য ততটা আপার হ্যান্ড নেওয়ার জায়গা থাকবে। এবং আমেরিকার যত বেশি এখানে পয়সা ক্ষয় হবে তত কিন্তু আমেরিকা বকলমে ইউক্রেনকে যে আর্মস অ্যামিউনিশনস দিয়ে এবং যে টেকনোলজি দিয়ে সাপোর্ট চালিয়ে আসছিল সেই সাপোর্টটা কিন্তু ক্রমশ কমে আসবে এবং ইউরোপিয়ান কান্ট্রিও কিন্তু আগামী দিনে তেলের ক্রাইসিসের জন্য সরে আসবে। তো যার ফলে রাশিয়া কখনোই চায় না বা চাইবে না এই যুদ্ধটা খুব তাড়াতাড়ি থেমে যাক, বরঞ্চ যুদ্ধ যত লঙ্গার করবে যত বেশি লিঙ্গার করবে তত কিন্তু রাশিয়ার ভালো। কারণ রাশিয়া কিন্তু ইউক্রেন ওয়ারে অনেক বেশি যে খোলা ময়দান পাবে বা অনেক বেশি আপার হ্যান্ডে মানে সে তার যুদ্ধকে পরিচালনা করতে পারবে অনেক নিশ্চিন্তে। তার কারণ হচ্ছে ইউক্রেনের কাছে ফান্ডিং করার মতন জায়গায় আর কেউ থাকবে না, একটা হলো সেটা। আবার চায়নার ক্ষেত্রে যদি ইরানের সব থেকে বড় তেলের ক্রেতা এবং সারা বিশ্বের মধ্যে সেকেন্ড অয়েল কনজিউমার, যারা সারা বিশ্ব থেকে তেল কেনে, তার মোট মানে 88% মতন তেল তারা কেনে হচ্ছে ইরান থেকে, এবং যেটা লোকাল কারেন্সিতে তারা কেনে ম্যাক্সিমাম তারা ইউএনের ইউজ করে কেনে। কাজে অন্য দেশ থেকে কিনতে গেলে সেক্ষেত্রে ওকে ডলার ইউজ করতে হবে, যেটা চায়না কখনোই চায় না। ইনফ্যাক্ট ব্রিক্স কান্ট্রিগুলো কিন্তু সবাই বরাবরের পক্ষপাতী যে লোকাল কারেন্সিতে ট্রানজাকশন হোক এবং ব্রিক্সের নিজস্ব একটা কারেন্সি তৈরি থাকুক। সেটা যদি হয় তাহলে কিন্তু পেট্রো ডলারের ভ্যালু কমে যাবে এবং আমেরিকার দাদাগিরি কিন্তু প্র্যাকটিক্যালি শেষ হয়ে যাবে। যার ফলে চায়না কিন্তু কখনোই চাইবে না স্ট্রেট অফ হরমুজে ইরান ছাড়া অন্য কারোর আধিপত্য থাকুক। কাজে আমেরিকা যদি ইরান যদি সাকাম করে যাবে, ইরান যদি আমেরিকার কাছে সারেন্ডার করে বা আমেরিকার সমস্ত শর্ত যদি মেনে যায়, তাহলে কিন্তু স্ট্রেট অফ হরমুজে কিন্তু আমেরিকান পাওয়ার আসবে। আমেরিকান পাওয়ার যদি আসে তাহলে কিন্তু চায়নার যে শিপ যাতায়াত করছে বা চায়না যে লিগালি এবং ইললিগালি, বিকজ ডার্ক শিপ যেটাকে বলা হয়, যার কোনো অস্তিত্ব থাকে না, সে ওই সমুদ্রে পড়ার পর তার জিপিআরএস সিস্টেমটাকে অফ করে দেয়, অন্য কোনো দেশের ফ্ল্যাগ লাগিয়ে নেয় এবং সেটা ট্র্যাক করা যায় না, সেই অবস্থাতে আনট্রেসেবল অবস্থাতে প্রচুর তেল আসে ডিউরিং স্যাংশন। ইরানের স্যাংশন অবস্থায়, ইরানে তো বহুদিন ধরে স্যাংশন চলছে, সেই স্যাংশন অবস্থায় ইরান কিন্তু তেল বেচার অ্যাকচুয়ালি টেকনিক্যালি যদি বলি তাহলে কোনো রাইট নেই। তা সত্ত্বেও কিন্তু ইরানের তেল চায়নার কাছে কিভাবে আসে? ওই ব্ল্যাক ভুল রাস্তায় ইললিগাল ওয়েতে আসে, যেটা ডার্ক শিপ যেটাকে বলা হয়, সেই প্রসেস দিয়ে আসে, যেটা অন্য লিগালি যেটা আসে না, সেই প্রসেসে কিন্তু চায়না 90% এই তেলটা কেনে। কাজে চায়না কখনোই চাইবে না স্ট্রেট অফ হরমুজে আমেরিকার কোনো রকম আধিপত্য আসুক, যার ফলে আমেরিকার কাছ থেকেও কোনো হেল্প নিক বা আমেরিকার মিলিটারি আন্ডারে থেকেও সে তার শিপকে নিয়ে যাতায়াত করুক, সেটা কখনোই চায়না চাইবে না। যার ফলে চায়না কিন্তু সবসময় স্ট্রেট অফ হরমুজে কিন্তু ইরানের আধিপত্যটাই চাইবে এবং চায়নার সঙ্গে ইরানের সম্পর্ক বা সখ্যতা কিন্তু আজ দীর্ঘদিনে, হঠাৎ করে নয়। ফলে চায়না, রাশিয়া এবং ইরান মিলে একটা ট্রায়ো অলরেডি তৈরি হয়ে রয়েছে, যারা চায়নাকে ব্যাকআপ দিচ্ছে। আবার এটাও সিমিলারলি দেখার বিষয়, বিকজ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে কিন্তু ইরান যেহেতু হি ইজ মাস্টার ইন দিস ড্রোন টেকনোলজি অ্যান্ড টু সাম এক্সটেন্ট অফ দিস মিসাইল টেকনোলজি, কাজে ইরান কিন্তু তার যে ড্রোনের যে টেকনোলজি সেটা দিয়ে কিন্তু রাশিয়াকে সে কম পয়সার যে সস্তার যে ড্রোন অথচ তার এফিকেসি আছে এই দিয়ে কিন্তু সে রাশিয়াকে প্রচুরভাবে হেল্প করেছিল, আজও করে যাচ্ছে। এবং রাশিয়া তাই সেই সমস্ত ড্রোনগুলো নিয়ে তার নিজস্ব টেকনোলজি অনুযায়ী বা সেটাকে আরও বেশি মুভ করেছে, সেটাকে আরও বেশি অনেক বেটার ডেভেলপ করে সেটা দিয়ে তার মারণ ক্ষমতা এবং তার এফিকেসি এবং তার ক্যাপাসিটিকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। সেগুলো আবার ইরানকে দিয়ে হেল্প করছে। যার ফলে দেখবেন রাশিয়ার নেটওয়ার্ক সিস্টেম
আর মিলিটারি যে নেটওয়ার্ক সিস্টেম সেইটা ইরানকে দেওয়ার ফলে সেই ইরান সেই 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 মানে মিলিটারি নেটওয়ার্কে কাজ করিয়েছে, বেটার ওয়েতে কাজ করানোর ফলে তার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে মিসাইল বা ড্রোন অ্যাটাক সেটা অনেক বেশি পারফেক্ট, অনেক বেশি ইকুইপড এবং অনেক বেশি অ্যাকিউরেট হয়ে গেছে। তো তার ফলে চায়না এবং রাশিয়া কখনোই চাইবে না যে হঠাৎ করে খুব তাড়াতাড়ি যুদ্ধটা থেমে যাক, যদি থামে তাহলে এটা ওদের জন্য বিপদ। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে কিন্তু সবভাবে যদি দেখি তাহলে এই যে 14 দিনের যে বিরতি এটা কিন্তু হতে পারে যে একটা আইওয়াস, এবং আপাতত হয়তো একটা বিরতি একটা খেলা চলছে, এটাতে কিন্তু সব কটা দেশই, ওয়েদার ইট ইজ ইউএসএ অর ইসরায়েল অর ইরান, সবাই কিন্তু নিজের মতন করে নিজের গেম প্ল্যানকে তৈরি করছে এবং নিজেদের অস্ত্র ভাণ্ডারকে আবার রিফিল করছে, বা নিজেদেরকে আবার গুটিয়ে নিয়ে, মানে আমি বলছি আস্তিন গুটিয়ে তারা আবার যুদ্ধের জন্য রেডি হচ্ছে, এবং আগামী দিনে কিন্তু এই যুদ্ধ কিন্তু আবার শুরু হবে। এবং আমার যতটুকু পড়াশোনা বা আমার যতটুকু নলেজ যায় তাই দিয়ে কিন্তু আমি এটা কোনোভাবেই মনে করছি না যে এই যুদ্ধটা ইমিডিয়েটলি শেষ হয়ে যাচ্ছে বা এখানেই বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাবে। এই যুদ্ধ কিন্তু আগামী দিনে দীর্ঘদিন চলবে এবং এটাতে কিন্তু অনেককে সাফার করতে হবে। এবং সবসময় আমি যেটা বলি, মাথায় রাখবেন, ডেড এন্ডে কিন্তু বা লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু সাফার করব আমি আর আপনি, কারণ আমরা সাধারণ মানুষ। মেইনলি অয়েলের খেলা চলছে, সেই অয়েলের খেলাতে আমরা সাধারণ মানুষরা হচ্ছি উপভোক্তা, ফলে আমরা হচ্ছি এন্ড পয়েন্ট ইউজার, কাজী পকেট কাটা যাবে কিন্তু আমার আপনার। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আপনাদের যাবতীয় যা কিছু কমেন্টস আছে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আগামী দিন অন্য একটা কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নমস্কার।